দিনটা হতে পারত বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বপ্নের। বিকেলে ছোটদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়টা হলো ভারতকে হারিয়ে, কিন্তু রাতে বাংলাদেশের বড়রা ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ানডেতে হেরে গেল। এবং পুরোনো প্রশ্নটাই আবার উঠে এলো, বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ এতটা ভালো করার পরও সিনিয়র লেভেলের ক্রিকেটে গিয়ে কেন সেটা ধরে রাখতে পারছে না। এবং এই ছোটরা যারা পরপর দুটো এশিয়া কাপ জিতলো, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, এবং আমরা জানি এর আগে একটা আমাদের অনূর্ধ্ব-19 একটা বিশ্বকাপও আছে, কিন্তু সেই পারফরমেন্সটা বড়দের ক্রিকেটে কেন মাঠে দেখা যায় না, এই কারণগুলোই আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আসাদুজ্জামান লিটন। সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের স্পেশাল এপিসোডে। সো যেটা বলছিলাম প্রথমেই, অনূর্ধ্ব-19 এবং সিনিয়র ক্রিকেটে যে তফাৎটা সেটা কতটা, সেটা আসলে কতখানি। এবং আমরা যদি প্রথমে লিটনের কাছে একটু আসি, অনূর্ধ্ব-19 ক্রিকেটের কথা বলছিলাম আমরা জানি বাংলাদেশ দুটো টানা অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে, এবং এর আগে একটা বলছিলাম মাত্র যে একটা বিশ্বকাপও আমাদের আছে। যদি আমরা সেই বিশ্বকাপে একটু ফিরে যাই, সেই বিশ্বকাপের কথা আমাদের মনে আছে, সেই বিশ্বকাপের পর বেশ কয়েকটি বছর কেটে গেছে, কিন্তু সেই বিশ্বকাপের অনেক প্লেয়ার আমাদের জাতীয় দলে এখন খেলছে। আবার সেই বিশ্বকাপে আমরা যাদেরকে হারিয়েছি, ভারতকে, সেই ভারতেরও কয়েকজন প্লেয়ার কিন্তু এখন তাদের জাতীয় দলে খেলছে। সেই প্লেয়ারদের আসলে কী অবস্থা, তারা বাংলাদেশের প্লেয়াররা কোথায় আছে আর ভারতের প্লেয়াররাই বা কোথায় আছে? আচ্ছা, এখানে শুরুতে যদি বলতে হয়, 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত ক্রিকেটে, ছেলেদের পুরুষ ক্রিকেটে। সেই দলে 15 জন ছিল স্কোয়াডে, তাদের মধ্যে 10 জন এরই মধ্যে জাতীয় দলে তাদের কিন্তু অভিষেক হয়ে গেছে। অন্যদিকে যাদেরকে হারিয়েছিলাম আমরা ফাইনালে, ভারত, সেই ভারতের 3 জন তাদের অভিষেক হয়েছে। তো এখানে কিন্তু একটা বড় ডিফারেন্স দেখা যাচ্ছে যে মাত্র 4 বছরের একটা ব্যবধান, সেখানে আমরা অনূর্ধ্ব-19 দলে 10 জনকে বিভিন্ন ফরম্যাটে তাদের অভিষেক হয়েছে, কিন্তু ভারত মাত্র 3 জন। এখানে একটা বড় পার্থক্য। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ সেই একবার বিশ্বকাপ জিতেছে, এর বাইরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, কোয়ার্টার ফাইনাল খেলেছে 4 বার, সেমিফাইনাল খেলেছে একবার ঘরের মাঠে, ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছিল। তো মোটামুটি আমরা বয়সভিত্তিক দলে মোটামুটি ভালো করছি, কিন্তু যখন সিনিয়র লেভেলে আসি তখন আর কি আমরা পারফরমেন্সটা দেখা যায় না। সো আমরা যদি সেই অনূর্ধ্ব-19 দলের কথা বলি, তাহলে আমরা দেখতে পাই সেই দলের অনেকে এখন খেলছেন। তানজিদ তামিম, তানজিম ইসলাম সাকিব, শরীফুল সম্ভবত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সেই দলের হয়ে। এর বাইরে ওপেনার আমরা জানি যে ওপেনার জয় বা হৃদয়, এর বাইরে আরও অনেকগুলো ক্রিকেটার আছে। বরং ওই দলের থেকে যারা সিনিয়র টিমে সুযোগ পায়নি, এরকম ক্রিকেটারের সংখ্যা হাতে গোনা কয়েকজন। হাসান মুরাদ আশেপাশে ঘোরাঘুরি করছেন, আকবর আলী ক্যাপ্টেন ছিলেন সেই দলের, তিনি সুযোগ পাননি। সো সব কিছু মিলে সেই দলের এতজন প্লেয়ার আছে, অথচ আমরা যদি একটু পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটা ব্যবধান। লিটন, পরিসংখ্যান কি বলছে? আমরা তো 10 জনের কথা বললাম, তারা যে পারফরমেন্স, আমরা জানি বাংলাদেশের তাদের পারফরমেন্স কেমন, কিন্তু ভারতের যে 3 জন তারা আসলে কারা এবং তাদের পারফরমেন্স যাবৎকালে আসলে কেমন? এক্ষেত্রে শুরুতেই বলতে হয়, আমরা যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা জিতলাম, সেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতের জয়সওয়াল, আর আমাদের বাংলাদেশের মানে সবচেয়ে বেশি রান ছিল জয়ের। তবে তিনি কিন্তু ছিলেন 15তম, যদি সবার মধ্যে ধরা হয় তিনি ছিলেন 15তম। তো এক্ষেত্রে যেটা, দুজনের কিন্তু জয়ের অভিষেক একটু আগে হয়েছে, জয়সওয়ালের একটু পরে। তবে টেস্ট এবং টি-20 দুই ফরম্যাটে দুজনের অভিষেক হয়েছে। এক্ষেত্রে টেস্টে যদি আমরা তুলনা করি, তখন দেখবো যে টেস্টে জয়সওয়াল প্রায় 16টি ম্যাচ খেলেছে, রান করেছে 1592 এখন পর্যন্ত। তার গড় প্রায় 54 একটু বেশি, 214 তার হাইয়েস্ট স্কোর, 4টি সেঞ্চুরি, 8টি হাফ সেঞ্চুরি, মানে একদম দুর্দান্ত একটা স্টেপ। এবং এই সময়ের আমরা জানি তিনি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের দিকে চলে এসেছেন, এবং এই সময় তাকে বলা হচ্ছে নেক্সট বিগ থিং ভারতের ক্রিকেটের এবং বিশ্ব ক্রিকেটের নেক্সট বিগ থিং বলা হচ্ছে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টটিতে তার যে অসাধারণ পারফরমেন্স ছিল, সেটাই কিন্তু পার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে একটা বড় ভূমিকা পালন করেছিল। এখানে যদি এখন আমাদের জয়ের কথায় আসি, জয়ের কথাই তুলনা করি, যেহেতু তিনি ওপেনার, আমাদের সেরা পারফরমেন্সের বিশ্বকাপে, তো উনি 16টি ম্যাচ খেলেছেন, জয়সওয়াল 17টি, অর্থাৎ একটি ম্যাচ বেশি খেলেছেন জয়, কিন্তু তিনি রান করেছেন প্রায় অর্ধেক, 700 সামথিং তার রানের সংগ্রহ, 700 একটু বেশি, এবং গড় যদি ধরি 22, মানে দুজন প্রায় টপ অর্ডার ব্যাটার, তাদের গড়ের পার্থক্য 32, অথচ একই তাদের বয়স এবং একই বয়সভিত্তিক ক্রিকেটের ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল। সো এই হচ্ছে মোটামুটি তাদের অবস্থা। এখন এর বাইরে আমরা যদি অন্য প্লেয়ারদের কথা বলি, রাভি বিষ্ণয়, তিনি দেখুন, তিনি হয়তো খুব বেশি রেগুলার হতে পারেননি, তিলক বর্মা তিনিও খুব বেশি হয়তো রেগুলার হতে পারেনি, কিন্তু তাদের আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পারফরমেন্স দেখলে বোঝা যায় তারা কতটা পরিণত এবং গ্রহণযোগ্য অবস্থান এবং দারুণ একটা অবস্থানে তৈরি করেছেন। এবং
এক্ষেত্রে আসলে আবারও সেই প্রশ্নটি করছি, তাহলে তো পার্থক্যগুলো কেন হচ্ছে, আসলে কোন কোন জায়গায় পার্থক্যগুলো হচ্ছে? ভারতের ক্রিকেটাররা কেন, আমরা যদি এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথাই বলি, আমরা আরজুল হাকিম যার কথা বলছিলাম, আমরা আন্ডার-19 ক্যাপ্টেন, তার ডাকনাম তামিম আমরা জানি। ওদিকে বিপরীত দিকে ভারতের কয়েকজনকে নিয়ে রঘুবংশী আমরা জানি যে তিনি আইপিএলে মাত্র 13 বছর বয়সে নিলামে 1 কোটি মূল্য পেয়ে একদম হইচই ফেলে দিয়েছেন, বৈভব রঘুবংশী। কিন্তু পার্থক্যটা হচ্ছে আমরা জানি যে কয়েক বছরের মধ্যে তামিম যে অবস্থানে যাওয়ার কথা বা রঘুবংশী দেখবেন আন্তর্জাতিক ক্রিকেটে, সেক্ষেত্রে দুজনের পার্থক্যটাই বোঝা যাবে যে রঘুবংশী কতটা এগিয়ে গেছেন এবং তামিমরা আসলে কতটা। আমার কাছে মনে হয় প্রথম পার্থক্যটা এখানে, যদি আমরা মোটা থাকি 3টা আসলে পার্থক্যের কথা বলতে পারি। 1 নম্বর পার্থক্য যে বাংলাদেশ এবং ভারতের 2 দলের ক্রিকেটারদের মধ্যে যে স্বপ্ন দেখার যে ব্যাপারটা, মানে বড় কিছু করার যে তাড়নার অভাব, সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি। আমরা যদি একটু খোলাখুলি করি জিনিসটাকে, ভারতের অনূর্ধ্ব-19 লেভেলের ক্রিকেটাররা যখন খেলছেন, ঘরোয়া ক্রিকেটের মান যদি আমরা বলি, দেখুন তাদের ঘরোয়া ক্রিকেটের মান আমাদের থেকে অনেক অনেক ভালো। আইপিএল তাদের ঘরোয়া সবচেয়ে প্রিমিয়ার টি-20 প্রতিযোগিতা, এবং সেখানে জয়সওয়াল আমরা জানি যে গত কয়েক বছরে তিনি রাজস্থানের হয়ে কতটা ভালো করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে মান, এমনকি আমাদের বিপিএলের যে মান, সেখানেও কিন্তু এই ক্রিকেটারদের যথেষ্ট ভালো করতে আসলে দেখা যাচ্ছে না, বিস্তর একটা ফারাক দেখা যাচ্ছে। আমরা বিপিএল এর কথা বারবার বলছিলাম, আমরা যদি আইপিএল এর সাথে যদি তুলনা করাটা আসলে অনেক, মানে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে, কিন্তু একই রকম প্রিমিয়ার টি-20 ফরম্যাটও সেখানে কিন্তু আমাদের ক্রিকেটারদের ওরকম বলার মতো কোনো পারফরমেন্স নেই। আপনি ওয়ানডের কথাও ধরুন বা টেস্টের কথাও ধরুন, সেখানেও কিন্তু ব্যাপারগুলো একই। সেখানেও ভারতের ক্রিকেটাররা যে লেভেলে সৈয়দ মুশতাক ট্রফিতে বা রঞ্জি ট্রফিতে যে লেভেলের কম্পিটিশন তাদেরকে ফেস করতে হয়, সেই কম্পিটিশনকে আমাদের ফার্স্ট ক্লাসে ফেস করতে হয়? নিশ্চিতভাবে সেটা আসলে হচ্ছে না। মানে পিকনিক লিগ বলে থাকে, অনেকে পিকনিক লিগও বলে থাকে। সো এটা একটা বড় কারণ। সেকেন্ড জিনিস, যে বড় ব্যাপারটা হয়তো লিটন আমার কাছে এই মুহূর্তে মনে আসছে, সেটা হচ্ছে আমাদের এবং তাদের ক্রিকেটের যে সবচেয়ে বড় কথা, যে প্রতিযোগিতামূলক মনোভাবের যে অভাব। আমাদের দেখুন, মেহেদী হাসান মিরাজের কথাই আমরা যদি ধরি, আমরা জানি একটা বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশে তিনি ক্যাপ্টেন ছিলেন, এবং সেই বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশকে খুব ফেভারিট ধরা হচ্ছিল। তিনি দারুণ করেছিলেন, ম্যান অফ দ্য টুর্নামেন্টের মতো খেলেছিলেন, খুবই ভালো করেছিলেন। মিরাজ এখন ভালো করছেন, কিন্তু সেই লেভেলের, মানে আমরা যদি চিন্তা করি যে ভারতের ক্রিকেটাররা কোথায় চলে গেছে, এবং মেহেদী হাসান মিরাজ হয়তো একটা উদাহরণ যে তিনি এই জায়গায় আসতে পেরেছেন এখন পর্যন্ত। তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে বা ওয়ানডে র্যাঙ্কিং অলরাউন্ডারের মতো এখন বেশ ভালো একটা অবস্থানে আছেন, কিন্তু যে এরপরে যে লেভেলে যাওয়া দরকার, যে লেভেলে যাওয়ার জন্য সবাই পরিশ্রম করে, যে লেভেলে যাওয়ার জন্য একজন ক্রিকেটারকে আইপিএলে কারাকারি পড়েছে, যে লেভেলে যাওয়ার জন্য একজন ক্রিকেটার টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপের মতো বড় বড় আসরে তাদেরকে নিয়ে আলাদা করে কথা হয়, সেই লেভেল আমাদের কেউ কিন্তু যেতে পারছে না। হয়তো সেই তাড়নাটাই তাদের মধ্যে নেই। জয়সওয়াল তখন দেখুন, ভারতে যখন জয়সওয়াল যখন এসেছেন অনূর্ধ্ব-19 ক্রিকেটের পর একটা পর্যায়ে, তিনি মুম্বাই, আমরা জানি যে তিনি খুব বেশি বিত্তশালী ফ্যামিলি তো দূরে থাক, তিনি বলা যায় একরকম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। ফুচকাওয়ালা ঠিক ওভাবে ছিল না, যাই হোক ওটা একটা মিথ ছিল, কিন্তু স্টিল তিনি খুবই একটা সাধারণ পরিবার থেকে এসেছেন। কিন্তু তিনি যে অল্প বয়সে, তার যে ম্যাচুরিটি, এর একটা বড় কারণ তার যে পরিশ্রম। তিনি অল্প বয়স হলেও তিনি যে পরিশ্রম করেছেন, এবং তিনি জানেন যে এখান থেকে যে অবস্থানে ভারতের ক্রিকেটার আছে, এখানে আইপিএল হোক বা ঘরোয়া লিগে হোক, একটু পরিশ্রম অভাব থাকলেই সেখান থেকে পিছিয়ে যাবে। আমরা যদি পৃথ্বী শর কথা ধরি, দেখুন এটা কিন্তু একটা বড় উদাহরণ যে পৃথ্বী শর একসময় ভারতের ক্রিকেটের খুবই একটা বড় নাম ছিলেন, এবং তাকে নিয়ে একটা সময় কারাকারি ছিল। ভারতের দলে স্বপ্নের মতো একটা অভিষেকের পর একটা দারুণ সময় কাটাচ্ছিলেন, সব লেভেলে ক্রিকেটে তাকে নিয়ে একটা হুলস্থুল একটা পড়ে গেল, হইচই পড়ে গিয়েছিল। কিন্তু তিনি এখন কোথায়? এবার আইপিএলে তিনি কোথায় গেলেন? তাকে আসলে এবার দেখাই গেল না নিলামে। সো সব কিছু মিলে তিনি একটা বড় উদাহরণ যে এই লেভেলে ক্রিকেটে বাংলাদেশকে আসলে যেতে হবে। আরেকটা বড় ব্যাপার দেখুন, অথচ বাংলাদেশে কেউ যদি দল থেকে বাদও পড়ে খারাপ পারফরমেন্সের কারণে, কিছুদিন পর তিনিই কিন্তু আবার ফিরে আসেন তেমন কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স ছাড়ে, কারণ আমাদের সেই অপশনগুলো নেই। আমরা যদি কয়েকদিন আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা ধরি, শাহাদাত হোসেন দীপু, তিনি কিন্তু জাতীয় দলে খুব বেশি দিন ভালো করতে পারেন এর আগের টেস্টগুলোতে, এমনকি ঘরোয়া লিগেও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কিন্তু তাকেই কিন্তু আবার ডাকা হলো, কারণ আমাদের হাতে আসলে অপশন নেই। বা এবার যদি আমরা আফিফ হোসেনের কথাও ধরি, অনেকগুলো ইনজুরি ছিল, আমরা ওয়ানডে স্কোয়াডে আমরা জানি মুশফিক নেই, শান্ত নেই, তহিদ হৃদয় নেই, কিন্তু আফিফ কি আহামরি কিছু করেছেন গত এক বছরে? সত্যিকার বলতে খুব আহামরি কিছু করেনি, যে যার জন্য জোর গলা বলা যায় তাকে আসলে বাংলাদেশ দলে নিতেই হবে। কিন্তু তারপরও তাকে ডাকা হলো, কারণ আমাদের সেই লেভেলে আমরা পাইপলাইন তৈরি করতে পারিনি। সো
মোদ্দা কথাটা হচ্ছে আন্ডার-19 ক্রিকেটকে যতটা গুরুত্ব দেওয়া দরকার হয়তো আমরা তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং ভারত আন্ডার-19 ক্রিকেট এবং 3 নম্বর যে ব্যাপারটা আসলে সবচেয়ে বড় কারণ যে ক্রিকেটিং কালচারাল এবং ইনফ্রাস্ট্রাকচারের যে কালচারাল ব্যাপারটা ওরা বুঝে গিয়েছে। আন্ডার-19 ক্রিকেট এখন যথেষ্ট এক্সপেরিমেন্ট করা যায়। একটা সময় আমরা জানি যে এখানে প্রচুর বয়স চুরি হতো, এখন আমাদের ক্রিকেটারদের হয়তো কারো কারো বয়স 19-এর চেয়ে বেশি হলেও সেটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারত সেই জায়গাটি অনেক আগে আমার মনে হয় একটু একটু করে তারা স্যাক্রিফাইস করেছে। তারা আমরা জানি রঘুবংশীর বয়স কাগজে কলম হয়তো 13 বা 14, হয়তো আরেকটু বেশি হতে পারে, কিন্তু স্টিল তিনি কোনোভাবে 19 নন বা 18 হয়তো নন, বা এই দলের অনেককে দেখলে বোঝা যায় তারাও হয়তো 19-এর নিচে। কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো এই কালচার থেকে এখন পুরোপুরি বের হতে পারিনি। ভারত সেই কালচার থেকে আসলে অনেকটাই বের হয়েছে, যে এই লেভেলের ক্রিকেটারদেরকে যে এক্সপোজার বা যে ফ্রিডমটা দেওয়া দরকার, বিশেষ করে তাদেরকে যে এক্সপেরিমেন্টটা করা দরকার সেটা তারা করছে, এবং তাদেরকে ওই নার্চার করেই তারা পরবর্তী লেভেলে উঠে আনছে। লিটন, আমরা অনেকগুলো কথা বলে ফেললাম, আপনি যদি কিছু অ্যাড করতে চান। এখানে অন্যান্য দেশগুলোর কথা যদি বলি, তারা মূলত ঘরোয়া লীগ থেকে তাদের দলের যে প্লেয়ার কাকে খেলানো হবে এসব চূড়ান্ত করতে পারে। আর আমাদের ক্ষেত্রে পাইপলাইনে যে কথাটা বললেন, আমাদের পাইপলাইন বলতে গেলে অনূর্ধ্ব-19, মানে অনূর্ধ্ব-19-এ যারা ভালো করে তারা একটা লাইমলাইটে চলে আসে, তাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যে উদাহরণটা দিলাম যে 15 জন স্কোয়াড যে আমাদের বিশ্বকাপ জয়ী, সেখান থেকে 10 জন হচ্ছে 4 বছরের মধ্যে জাতীয় দলে চলে আসলো। আমার মনে হয় অন্য কোনো দেশেই, অন্য কোনো আন্তর্জাতিক দল এরকম সুবিধা কাউকে দিচ্ছে না। ইভেন অস্ট্রেলিয়া যারা বিশ্বজয়ী দল, তাদেরকে দেখা যায় 30 বছরের পরেও তাদের কোনো অনেক সময় ডেবিউ হয়। তো বোঝা যাচ্ছে যে তারা কতটা পরিশ্রম করার পর এবং কতটা ম্যাচিউরড হওয়ার পরে তারা জাতীয় দলে আসছে। আর আমাদের জাতীয় দলে ঢুকতে মানে প্রতিযোগিতা নেই তেমন, আন্ডার-19 থেকে সরাসরি অনেকে ঢুকে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে মানুষ তার স্বপ্নের সমান বড়, তো আমরা স্বপ্নই দেখে ছোট, মানে বাংলাদেশের ক্রিকেটাররা স্বপ্ন দেখে ছোট। তো এই কারণে আর কি যে তাদের পরিশ্রম করার মানসিকতা কমে যায়, এবং একই কারণে গ্রেট থেকে গ্রেটনেসের যে একটা পর্যায়ে সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ে এবং অন্যান্য দেশগুলো সেখানে এগিয়ে যাচ্ছে। দারুণ বলেছেন। সো আমরা মোটামুটি আলোচনা শেষ দিকে চলে এসেছি। দর্শকদেরকে আরেকবার মনে করে দিতে হচ্ছে, এই অনূর্ধ্ব-19 ক্রিকেটারদেরকে নিয়ে আমরা উচ্ছ্বসিত হতে পারি, আনন্দিত হতে পারি, কিন্তু খুব বড় গলায় তাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখা যাচ্ছে সেটা আসলে আমরা বলতে পারছি না, কারণ আমরা জানি সিনিয়র লেভেলের ক্রিকেটার এখন পর্যন্ত আমাদের কোনো অর্জন নেই। আমরা একটা মাত্র ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতেছি 2019 বিশ্বকাপের আগে। এর বাইরে আমাদের সিনিয়র ক্রিকেটারদের এখন পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি দূরে থাক, কোনো মহাদেশীয় ট্রফি নেই, যেখানে আমাদের অনূর্ধ্ব-19 দল তো দূরে অবশ্যই আছে, মেয়েদের পর্যন্ত আমাদের এশিয়া কাপের মতো অর্জন আছে। সো সব কিছু মিলে বলা যায় আমাদের ক্রিকেট, সিনিয়রদের ক্রিকেটে আসলে এই অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের মধ্যে কাউকে কাউকে হয়তো শিগগিরই দেখা যাবে, কিন্তু তাদেরকে সেই পর্যায়ে যেতে হলে তাদের যে পরিশ্রম করতে হবে সেটা আমাদের এখনকার ক্রিকেটারদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়াটা কঠিন। তো আমরা আশা করতে পারি কেউ কেউ হয়তো সাকিব, মুশফিক, তামিমের মতো কেউ হয়তো সেই জায়গায় যেতে পারবেন, বাট আমাদের জন্য সেটা আসলে অনেক কঠিন, এবং সেই বাস্তবতার কথাই এই ভিডিও শেষে আবারও মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। এবং সামনে এই নিয়ে আলোচনা আমরা আরও বিস্তর পরিসরে করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।